এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ভোট পরবর্তী পরিস্থিতি দেখতে ফের রাজ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দল এবং তারা রাজ্যে আসছেন। আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, যা কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা ফের একবার রাজ্যে আসছে বলেই জানা যাচ্ছে, কখন আসবেন এবং ঠিক কি কর্মসূচি রয়েছে তাদের? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে রাজ্যে আরো বেশ কয়েকটি কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে। একটি নয়, একাধিক কেন্দ্রীয় প্রতিনিধি দল আসতে চলেছে। তার মধ্যে একদিকে যেমন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা রাজ্যে আসতে চলেছে, পাশাপাশি জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা রাজ্যে আসতে চলেছে, তেমনি আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও আবার প্রতিনিধি দল পাঠাতে চলেছে রাজ্যে। অন্তত সূত্র মারফত এমনটাই খবর। মূলত ভোট পরবর্তী যে অশান্তি, সেই অশান্তির জন্যই রাজ্যে এই কেন্দ্রীয় দলগুলি আসতে চলেছে বলে যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে আমরা জানি যে রাজ্যে ইতিমধ্যে একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল ইতিমধ্যেই রয়েছে। আগামীকালও তাদের বেশ কিছু জায়গা পরিদর্শন করার কথা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি প্রতিনিধি দল এসে ইতিমধ্যেই পরিদর্শন করে তারা ফিরে গিয়েছেন দিল্লিতে। ফলত রাজ্যে আবার যে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে, একাধিক কেন্দ্রীয় প্রতিনিধি দল। কিন্তু কি কারণের জন্য সোমরাজ? বারবার যেমনটা আমরা দেখেছি যে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা তারা এসেছেন, নবান্নে বৈঠক করেছেন এবং তারপর রাজ্যপালের সঙ্গে তারা বৈঠক করেছেন, বারংবারে তারা রাজ্যে আসছেন, ঠিক কি প্রতিস্থাপন করবার চেষ্টা করা হচ্ছে? দেখো, মূলত ভোট পরবর্তী অশান্তির যে অভিযোগ, সেই অভিযোগগুলি খতিয়ে দেখতেই মূলত তারা আসছেন। তুমি জানো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দল এসেছিল, তারা বিভিন্ন জায়গা পরিদর্শন করেছে। তারপরে রাজ্যে ইতিমধ্যে এসটি কমিশনের প্রতিনিধি দল রয়েছে, তারাও মূলত ভোট পরবর্তী যে অশান্তির অভিযোগ, বিশেষত এসটি মহল থেকে, সেই অভিযোগগুলিও তারা শুনছেন এবং পরিদর্শন করছেন। একদমই তাই সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা যে খবর পাচ্ছি কুণালদা, যে কেন্দ্রীয় প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রকে তারা আসছেন রাজ্যে এবং আগামীকালই তারা রাজ্যে আসছেন। দেখুন, বিজেপি এই পরাজয়টা হজম করতে পারছে না বলে যে কোনো মূল্যে এখানে বিভিন্ন ধরনের অস্থিরতা এবং প্ররোচনা তৈরি করছে। কেন্দ্রীয় দল আসুক, কেন্দ্রীয় দল আগে তাদের সঙ্গে নিয়ে আসুক ভ্যাকসিন, কেন্দ্রীয় দল আগে নিয়ে আসুক অক্সিজেন, কেন্দ্রীয় দল আগে নিয়ে আসুক ফ্লোমিটার, কেন্দ্রীয় দল আগে নিয়ে আসুক রেমডেসিভির। ফলে তার আগে শুধুমাত্র যেখানে রাজ্যটা একদম শান্ত, ওনারা অশান্তি করেছেন, ওনারা প্ররোচনা দিয়েছেন, যেখানে যেখানে টুকরো টুকরো অশান্তি হয়েছে তার পেছনে বিজেপি দায়ী। সেই জায়গায় এখন যখন শান্ত হয়ে আসছে, কখনো রাজ্যপালকে পাঠিয়ে, কখনো কেন্দ্রের দল পাঠিয়ে এরা চূড়ান্ত রকম রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে অস্থির রাখার চেষ্টা করছে বাংলাকে। আর একটা বিষয় আপনার কাছে জানবার চেষ্টা করব, এর আগে আমরা যখন দেখেছি, যখন কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা যখন রাজ্যে এসেছেন, সচিব পর্যায়ের অফিসারেরা এসেছিলেন, কিন্তু আগামীকালে যারা আসছেন তাদের মধ্যে কিন্তু জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরাও থাকছেন এবং একই সঙ্গে শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরাও থাকছেন। এত ভাগ ভাগ করে বলার দরকার নেই। একবারে হলো বিজেপি তাদের দালালদের পাঠাচ্ছে। সোজা কথা, কে মহিলা কমিশনের, কে অমুক কমিশনের আমার জানার দরকার নেই। বিজেপির দালালদের শাখা সংগঠনরা এখানে আসছে। আমার বক্তব্য, তারা কেন ভ্যাকসিন আনছে না? কেন? তাদের উচিত আগে ভ্যাকসিন নিয়ে আসা, অক্সিজেন নিয়ে আসা। তার বদলে তারা এখানে রাজনীতি করতে আসছে। আর একটা লাইন আমার বলতে দিন। একদমই তাই কুণালদা, আপাতত আপনাকে ধন্যবাদ জানাবো। বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিকদা, কুণাল বাবু যেমনটা বলেন, অর্থাৎ রাজনীতি করবার জন্য কেন্দ্রীয় প্রতিনিধি দলে তারা রাজ্যে আসছেন, কি বলবেন? গোপাল কৃষ্ণ গান্ধী যখন পশ্চিমবঙ্গে আসছেন বাম জমানায়, তখন এই কুণাল ঘোষ তার পূর্বতন পত্রিকায় কি লিখছেন সেটা একবার নিউজ পেপার নক থেকে আগে বার করে আনে। আর গোপাল কৃষ্ণ গান্ধী বিভিন্ন জায়গায় তাকে পাঠানোর জন্য অনুরোধ করার ক্ষেত্রে আমাদের রাজ্যের যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার কি বক্তব্য ছিল সেটাও সংবাদ মাধ্যমের থেকে আপনাদের পুরনো ফাইল থাকলে সেটাকে একটু বার করে দেখুন। প্রথম কথা হলো, রাজ্যে যেখানে মানবাধিকার এবং মানবতা লঙ্ঘিত হয়েছে, যেখানে মানুষের মৌলিক অধিকার, সাম্যের অধিকারকে বাজেয়াপ্ত করা হয়েছে, যেখানে পুলিশ নিজে স্বীকার করছে এই মবকে কন্ট্রোল করবার মতো আমার কাছে ম্যান পাওয়ার নেই, আমরা বহু ক্ষেত্রে ওভার পাওয়ার হয়ে যাচ্ছি, যেখানে পুলিশ অনেক জায়গায় অসহায় দর্শকের ভূমিকা পালন করছে, যেখানে কলকাতার নিরাপদ আশ্রয়ে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে চন্দ্রচর্চিত মাল্যভূষিত হয়ে কিছু মানুষ বলছেন যে স্কোয়ারিং এর পরে পশ্চিমবঙ্গের সামগ্রিক পরিবেশ ঠিক হয়ে গেছে। অন্তত এই রাজ্যপাল পেলেন বলে তার উপস্থিতির কল্যাণে আমরা অনেক কিছু দেখতে পেলাম এবং রাজ্যপালের মারফত হয়তো কেন্দ্রীয় টিম আসছেন, সেখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রক খবর পাচ্ছে, আমরাও জানাচ্ছি। আমরা কোথায় যাব বলুন? আমাদের কাছে এসপি গেলেন, আজকে 15 জন খুন হয়ে গেলেন, মেরে লম্বা করে মানে একটা হরর তৈরি করবার জন্য গাছে ঝুলিয়ে রাখা হচ্ছে। এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের পাশে কোথায় কে মানুষ আছে? আমাদের কর্মী খুন হচ্ছে, নিরীহ মানুষ যারা তৃণমূলকে ভোট দিয়েছেন সেসব গ্রাম আক্রমণ হচ্ছে।
কিন্তু দেখুন কলকাতা শহরে যে দোকান খুলছে সকাল এবং বিকেল, দোকানে তো মোমবাতি কিনতে পাওয়া যায়, একজন মানুষ একটা মোমবাতি নিয়ে রাস্তায় নামছেন নাই যারা ইলেকট্রিক প্রতিবাদ করেন। এখান থেকে দিল্লিতে মান না মান হাম তেরি মেহমান বলে বিভিন্ন আন্দোলনে পৌঁছে যান, তারা কি এই নিরপরাধ প্রান্তিক মানুষগুলো থেকে জিনিসপত্র কেড়ে নেয়? একদমই তাই, বোঝা যাচ্ছে। আপাতত আপনাকে ধন্যবাদ জানাবো। আমাদের সঙ্গে ছিলেন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। একই সঙ্গে যেদিকে নজর রাখবো অর্থাৎ কোচবিহারের দিকে, কারণ আজ গোটা দিন ধরেই কোচবিহার ছিল একেবারে হট নিউজের ক্ষেত্রে। তার কারণ কোচবিহারে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল জগদীপ ধনখড় এবং কোচবিহারে রণংদেহী রূপ দেখা যায় রাজ্যপালের। দেখুন। यदि अगर मुख्यमंत्री मुझे कहें कि आप राज्य में हमसे पूछ कर जाइए, मैं उनको बताना चाहता हूं ये स्वतंत्र भारत है, हर नागरिक को मौलिक अधिकार है देश में कहीं भी जाने का। কখনো রাজ্যপালের পায়ে পড়ে কান্না, কখনো আবার রাজ্যপালের ধমক। आप ऐसी है क्या हो रहा है? ऐसी व्यवस्था होती है क्या? हमको बोला कुचबिहार का तरफ जाएगा। ভোটের দিন ও ভোটের পর বারবার অশান্ত হয়েছে কোচবিহার। বৃহস্পতিবার সেই কোচবিহারের 4 বিধানসভা কেন্দ্রে যান রাজ্যপাল। প্রথমে মাথা ভাঙা, রাজ্যপালকে সামনে পেয়ে বুক ফাটা কান্না। এই মুহূর্তে মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের ছাটখাটের বাড়ি এলাকায় রয়েছেন রাজ্যপাল মহাশয় এবং তিনি এই মুহূর্তে ঘুরে দেখছেন এই সমস্ত সন্ত্রস্ত এলাকা। নির্বাচন পরবর্তী সন্ত্রাসে এই সমস্ত এলাকায় ব্যাপক সন্ত্রাস চালানোর অভিযোগ উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে। সেই সমস্ত বাড়িতে রাজ্যপাল এসেছেন। কি হয়েছে দিদি? আমার বাড়ি মাথাভাঙা থেকে শীতলকুচি পথে গোলকগঞ্জ বাজারে রাজ্যপালকে কালো পতাকা দেখান জোরপাটকি নাগরিক মঞ্চের সদস্যরা। এতদিন কেন রাজ্যপাল আসেননি এই প্রশ্ন তুলে বিক্ষোভ। পরে দিনহাটায় ফের অশান্তি, এক জায়গায় রাজ্যপালের গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ, ওঠে গো ব্যাক স্লোগান। তখনই গাড়ি থেকে নেমে পড়েন ক্ষুব্ধ রাজ্যপাল, ধমক দেন দিনহাটার আইসিকে। आप ऐसी है क्या हो रहा है? ऐसी व्यवस्था होती है क्या? हमको बोला कुचबिहार की तरफ जाएगा। आपको बोला कुचबिहार की तरफ जाएगा? आपके पास हर चीज का एक्सक्यूज है। রাজ্যপাল যদি বলে যে আমি ইন্সপেক্টরের কাজ করবো তখন তো আর তার কিছু বলার নেই। এগুলো রাজ্যপালের কাজ নয়। এটা পাগলামি করা ছাড়া কি এটা রাজ্যপালের কাজ? এটা সিয়ানা পাগলের কাজ। মহামান্য গভর্নর এই যে শীতলকুচিতে যাচ্ছেন বিজেপির এজেন্ডাকে সফল করার জন্য, এটা বাংলার পক্ষে ভালো না, বাংলার মানুষের পক্ষে বিপজ্জনক হতে পারে। মুখ্যমন্ত্রীও তাই সেটা ওনাকে স্মরণ করিয়ে চিঠি দিয়েছেন। আশা করি এরকম ভুল আর উনি করবেন। ভোটে গরম কোচবিহার, ভোটের পরে সরগরম, রাজ্যপালের সফরের দিনও উত্তপ্ত। রাজেশ দাসের সঙ্গে প্রবীর কুন্ডু, নিউজ 18 বাংলা। একদিকে নদীতে ভাসছে দেহ, অন্যদিকে গঙ্গা তীরে গণসমাধি। উত্তরপ্রদেশ যেন মৃত্যুপুরী। নমামি গঙ্গে থেকে সব পাখি গঙ্গে। মা গঙ্গাকে দূষণমুক্ত করবার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছিলেন নমামি গঙ্গে, কয়েকশো কোটি টাকার প্রকল্প। সেই গঙ্গার বুকেই এখন ভেসে বেড়াচ্ছে সবে সারি। মৃতদেহের মুখ পুড়ছে গঙ্গায়। গঙ্গা হোক বা যমুনা, যোগী রাজ্যের এটাই ছবি। কখনো নদীতে সব, কখনো নদী তীরে। বিরোধীরা বলছে উত্তরপ্রদেশে যেন মৃত্যুপুরী। অপদার্থ যোগী সরকার যদি চালাতে না পারে নিজের নির্দেশন দিক। মানুষের জীবন নিয়ে খেলা করছো তোমরা। ভ্যাকসিনের আজকে হাহাকার তৈরি করে দিয়েছো ভারতবর্ষে। পুরো ভারতবর্ষটাকে চিতা তৈরি করে দিয়েছো, শ্মশান তৈরি করে দিয়েছো। আর এখন আবার
যে মানুষগুলো এখানে বেঁচে আছে তাদের ক্ষতি করার জন্য লাশগুলোকে ভাসিয়ে দিচ্ছ। চাও কি আমরা সবাই মরে যাই? বৃহস্পতিবারের এই ছবি উন্নাওয়ের। গঙ্গার ধারে বালিতে পোঁতা একাধিক দেহ, অধিকাংশ দেহই গেরুয়া কাপড়ে মোড়া। স্থানীয়দের অনুমান, পোড়ানোর কাঠের অভাবেই পুঁতে রাখা হয়েছে দেহ। সবই কি করোনা আক্রান্তের? তদন্তে নেমেছে প্রশাসন। ये जानकारी मिलने पर मैंने तुरंत अपने एसडीएम को और पुलिस क्षेत्र अधिकारी को भेजा है और अभी तक उन लोगों ने जितना देखा है किनारे की तरफ तो इस तरह की खुलेम बॉडी नहीं आई है, लेकिन अन्य जगह भी मैंने जांच करने के लिए कहा है और जो भी स्थिति आएगी इसमें उचित कार्रवाई की जाएगी। উন্নাওয়ে যখন গণসমাধি তখন গণচিতা লখনৌ, বারাণসী, কানপুরে। করোনা যোদ্ধা যারা, যোগী রাজ্যে সেই চিকিৎসকদের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এই অভিযোগে উন্নাওয়ের 14 জন সরকারি চিকিৎসক ইস্তফা পর্যন্ত দিয়েছেন, যদিও পরে প্রশাসনের তরফে কথা বলে তাদের কাজে ফেরানো হয়। উত্তরপ্রদেশের এই হালের জন্য গেরুয়া শিবিরের পোস্টার বয়কে বিঁধতে শুরু করেছেন বিরোধীরা। প্রিয়াঙ্কা গান্ধী টুইটারে লিখেছেন, বালিয়া আর গাজীপুরে গঙ্গায় দেহ ভাসছে। উন্নাওয়ে নদীর ধারে গণকবরেরও খবর পাওয়া যাচ্ছে। লখনৌ, গোরক্ষপুর, ঝাঁসি, কানপুরে আক্রান্তের সংখ্যা সরকারিভাবে কম করে দেখানো হচ্ছে। নদীতে সব ভেসে যাওয়ার ঘটনায় উত্তরপ্রদেশ এবং বিহার সরকারের কাছে রিপোর্ট তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন। বাংলার ভোটে উত্তরপ্রদেশকে মডেল রাজ্য হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল বিজেপি। এই উত্তরপ্রদেশ থেকেই নরেন্দ্র মোদী ভোটে জিতে লোকসভায়। সেই রাজ্যের এই হাল নিঃসন্দেহে গেরুয়া শিবিরের পক্ষে বড় অস্বস্তির বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। নিউজ 18 বাংলা। এদিকে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গঙ্গা ভেসে আসতে পারে দেহ উদ্ধারে প্রস্তুত প্রশাসন। আজ সকাল থেকেই তৎপরতা মালদায়। উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ গঙ্গায় ভাসছে সারি সারি দেহ। কাদের মৃতদেহ? কোথা থেকে এলো? করোনায় মৃতদের দেহই কি ভাসছে? এরকম নানা প্রশ্ন দেশ জুড়ে। মানুষ আতঙ্কিত। পশ্চিম বাংলার প্রশাসন সতর্ক। উত্তরপ্রদেশ ও বিহার থেকে গঙ্গায় ভেসে আসতে পারে দেহ, এই নিয়ে মালদা জেলা প্রশাসনকে বুধবারই প্রস্তুত থাকতে বলে নবান্ন। সেই মতো বৃহস্পতিবার সকাল থেকে তৎপরতা। আতঙ্কিত হয়ে আছি যে বডি, করোনা ভাইরাসের বডি এই গঙ্গায় ফেলেছে। আমরা এই জলটা খাই, স্নান করি। নদীতে 8টি নৌকো ও বোটে নজরদারি চালানো হচ্ছে। সতর্ক করা হয়েছে মাঝিদেরও। জানিয়েছে যে বডি যদি আসে আমাদেরকে জানাবেন। সরকারের নির্দেশ পাওয়ার পরই জেলা শাসকের সঙ্গে কথা বলেন জেলার মন্ত্রী তথা সাবিনা ইয়াসমিন। রাজ্য সরকারের নির্দেশ এসছে যে মৃতদেহ আসবে আমরা যা সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী তাদেরকে দান করা হবে। মালদায় একদিকে প্রশাসনের প্রস্তুতি আর একদিকে অনেকের মনে আতঙ্ক। নদীতে দেহ ভেসে আসবে না তো? মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবর। রাজ্যের মুখ্য সচিব এবার ফোন করলেন বিহারের মুখ্য সচিবকে। রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি বিহারের মুখ্য সচিবকে ফোন করেছেন। কি কারণের জন্য এই ফোন, আমরা বিস্তারিত জানবো। সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। সোমরাজ, দেখো, যেটা নবান্ন সূত্রে খবর যে বর্তমানে বিহার থেকে গঙ্গা দিয়ে একাধিক মৃতদেহ ভেসে আসছে, ফলত সেই জায়গা থেকে এই রাজ্যে যাতে সেই মৃতদেহগুলি না পৌঁছায়। আমরা জানি গতকালই নবান্নের তরফে মালদা জেলা শাসককে সতর্ক করা হয়েছে যাতে মালদার মানিকচক ঘাটে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। সেই মোতাবেক যেটা নবান্ন সূত্রে খবর যে রাজ্যের মুখ্য সচিবের তরফে বিহারের মুখ্য সচিবকে ফোন করা হয়, আবেদন জানানো হয়েছে যাতে সেইখানেই যাতে মৃতদেহগুলি আটকে রাখা সম্ভব হয়, যাতে সেই মর্মেই এই আবেদন রাখা হয়েছে বিহারের মুখ্য সচিবের কাছে রাজ্যের মুখ্য সচিবের তরফে। অন্তত তেমনটাই নবান্ন সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ সোমরাজ। খড়গপুর মানে মিনি ইন্ডিয়া, নানা ভাষা, নানা ধর্ম। করোনা মোকাবিলায় সেখানেই সম্প্রীতির বার্তা। মহামারী থেকে বাঁচতে যৌথভাবে সেফ হোম তৈরির ভাবনা হিন্দু, মুসলিম এবং জৈনদের। করোনা জাতি ধর্মের বিভেদ মানে না, তাই করোনার বিরুদ্ধেও সবাইকে মিলে লড়তে হবে। জাতি ধর্মের বিভেদ মুছে লড়তে হবে। সম্প্রীতির এই সুরই এখন খড়গপুরের মনে। সেখানে করোনা যুদ্ধে হিন্দু, মুসলিম, জৈন হাতে হাত। आज पूरे हिंदुस्तान में जो सिचुएशन है
उसमें एक छोटा सा प्रयास हम लोग सब मिलके हिंदू मुस्लिम सिख ईसाई जैनी बौद्धिस्ट तेलुगु जान बचा पाए, उनके साथ खड़े रहे, कंधा में कंधा मिलाए। ये खड़गपुर है मिनी इंडिया, इसका पहचान है। এখন 20টা বেড দিয়ে আমরা শুরু করছি এবং সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তারবাবুরা যদি মনে করেন যে ওনাদেরকে সেফ হোমে আনতে হবে, আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স সেখান থেকে তাকে তুলে নিয়ে আসবে। করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, হাসপাতালে বেড ও অক্সিজেনের অভাবও দেখা দিতে শুরু করেছে। তাই এক হয়ে লড়ছে খড়গপুরের একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। हम लोग सब एक होके ये खड़गपुर में हम लोग काम कर रहे हैं, कोशिश कर रहे हैं कि हम एक आदमी का भी जान बचा ले तो हम सफल हो जाएंगे। সেফ হোমের প্রচন্ড প্রয়োজন ছিল, আমরা খড়গপুর হসপিটালে 50 জনের মতো দিতে পারছি। এরকম প্রবলেম হতে পারে, একটা হচ্ছে যাদের থাকার জায়গা নেই, ঘর সেপারেশন নেই, এটা একটা প্রবলেম হচ্ছে, এবং মাইল্ড অ্যাসিম্পটোমেটিক হয়তো খুব মাইল্ড আছে, হট করে খারাপ হয়ে যাবে, তাদের নজরে রাখা। এই দুটো সমস্যাটাই এর সমাধান হবে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রশাসনিক কর্তারা। কেউ খাবার দিচ্ছে, কেউ বস্ত্র দিচ্ছে, কেউ অন্যান্য হেল্প করছে। ধর্ম, জাতি, রং, রাজনীতি সব ভুলে যদি এগিয়ে আসতে পারে এই ক্রাইসিস মুহূর্তে, আমার তো মনে হয় খুব ভালো হবে। খড়গপুর আলো দেখাচ্ছে, মন্ত্র একটাই, মানুষ মানুষের জন্য, জাত পাত ধর্ম ভুলে। শঙ্কর রায়ের রিপোর্ট, নিউজ 18 বাংলা।